তোমাদের সিলেবাসে ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল দিয়েছে এবং তার ব্যবহারিক প্রয়োগ হিসেবে দুটো শব্দ তোমরা দেখতে পাবে। টেক্সট বইতে বিশদ নেই, তাই আমি ওটাকে সামারি করে একটা পার্থক্য আকারে দিয়েছি। আমি সরে যাবো স্ক্রিনে, আমার শুধু ভয়েসটা তোমরা শুনতে পাবে এবং নোটসটা তোমরা তুলে নেবে। কি রয়েছে? রেকটিফাইড স্পিরিট আর একটা রয়েছে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। এর পার্থক্য আমরা জানবো, তো তোমরা তুলতে থাকবে এবং জিনিসটা বুঝে নাও। প্রথমে রয়েছে রেকটিফাইড স্পিরিট। সংজ্ঞাটা কি বলছে? 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। অন্যদিকে ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি বলছে? ইথাইল অ্যালকোহল এর সঙ্গে যদি মিথাইল অ্যালকোহল বা মিথানল, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি পদার্থ মিশিয়ে যে বিষাক্ত মিশ্রণ তৈরি করা হয় তাকে আমরা বলবো মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। রেকটিফাইড স্পিরিটের বৈশিষ্ট্য কি হতে পারে? মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ এবং একে পান করা যেতে পারে, মানে পানের যোগ্য, যেহেতু আগেই বলা হয়েছে এটা একটা মদ। ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটের বৈশিষ্ট্য কি? অত্যন্ত দুর্গন্ধযুক্ত তরল পদার্থ, তবে এটা পানের অযোগ্য, খেলে মানুষের মৃত্যু করতে পারে। রেকটিফাইড স্পিরিটটা কি বলছে? জলে দ্রবীভূত হয়, স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে। ওই জন্য দেখো সংজ্ঞায় লেখা আছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে জলের মিশ্রণ। যারা মদ খায় তারা দেখবে জলটাকে সোডা হিসেবে ব্যবহার করে, সেই জন্য জলে দ্রবীভূত স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে। ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট জলে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ উৎপন্ন করে। এটা স্বচ্ছ দ্রবণ, এটা ঘোলাটে দ্রবণ। জীবাণুনাশক হিসেবে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়। রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিটটা স্টোভ, স্পিরিট ল্যাম্প ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফাইড স্পিরিট সুগন্ধি দ্রব্য, মদ, উত্তেজক পানীয় হিসেবে ব্যবহার করা হয়। আর ডিনেচার স্পিরিট বার্নিশের কাজে, রং তৈরির কাজে ব্যবহার করা হয়। এই যে সামারিটা করে দিয়েছি, এটা যদি তুমি একবার পড়ে নাও, আমার বিশ্বাস এর থেকে আর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সিলেবাসে পলিমার বলে কিছু অংশ তুলে ধরেছে, বিশদ নেই, তবে যেটুকু রয়েছে সেইটুকু আমি তোমাদের লিখিয়ে দেবো এবং নোটস আকারে দেবো, তোমরা জাস্ট পড়ে নেবে, আর কিছু এর বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে না। আগে পলিমারের সংজ্ঞাটা আসে না, তবু জানা প্রয়োজন। 7-8 এর প্রশ্ন। অনেকগুলি ছোট অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট দীর্ঘ শৃঙ্খল যুক্ত বৃহদাকার অণুকে পলিমার বলে। আমরা জানবো পলিমার আর মনোমারটা কি, বিশদ করে জানবো। শুধু সংজ্ঞাটা হচ্ছে অনেকগুলি ছোট অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে যখন দীর্ঘ শৃঙ্খল গঠন করবে তখন আমরা তাকে বলবো পলিমার। উৎস অনুযায়ী পলিমারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর একটা হচ্ছে সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমারটা কি না, প্রাকৃতিক উদ্ভিদ বা প্রাণী থেকে যে সকল পলিমার গুলো আমরা পাবো তাই সেইগুলোকে বলবো প্রাকৃতিক পলিমার। সংশ্লেষিত পলিমার রাসায়নিক ল্যাবে বা রাসায়নিকারে যখন কৃত্রিম ভাবে আমরা নিজেরাই, সায়েন্টিস্টরা নিজেরাই পলিমার তৈরি করবেন, তখন সেই পলিমারটাকে আমরা বলবো সংশ্লেষিত পলিমার। উদাহরণগুলো একটু দেখলে বোঝা যাবে। উদাহরণ, প্রাকৃতিক পলিমারের উদাহরণ হচ্ছে প্রাকৃতিক রাবার, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। সংশ্লেষিত পলিমার নাইলন, টেরিলিন, পলিথিন, টেফলন, পিভিসি। প্রাকৃতিক পলিমার তো আমরা জানি প্রকৃতি থেকে আসছে, তাই এর উদাহরণ আসে, সংজ্ঞা আসে না। যেটা আমাদের জানতে হবে এই সংশ্লেষিত পলিমার, যেটা আমরা ল্যাবে প্রস্তুত করি, নাইলন, টেরিলিন, টেফলন, পিভিসি, পলিথিন, এগুলোর পলিমার মনোমার জানতে হবে এবং এগুলোর সম্বন্ধে একটু বিশদ আমরা জানবো। মানে আমরা সংশ্লেষিত পলিমারের একটু বিশদ জেনে নেব। বিয়োজিত হওয়া পলিমারকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। এক জৈব ভঙ্গুর পলিমার, আর একটা হচ্ছে অজৈব ভঙ্গুর পলিমার। ইংরেজিতে এর নামকরণটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার, আর এটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। যে সমস্ত পলিমার ছত্রাক ও জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয়ে মাটিতে মিশে যায় তাদেরকে আমরা বলবো জৈব ভঙ্গুর পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার। যে সমস্ত পলিমার ছত্রাক ও জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয় না এবং মাটিতে মেশে না তারা অভঙ্গুর পলিমার, ইংরেজিতে বলে নন বায়োডিগ্রেডেবল পলিমার। যে প্রাকৃতিক পলিমার অর্থাৎ সমস্ত প্রাকৃতিক পলিমার যেমন সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, নিউক্লিক অ্যাসিড সমস্ত কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব ভঙ্গুর পলিমার। নন বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব অভঙ্গুর পলিমারটা কি না, কৃত্রিম উপায়ে যে সমস্ত সংশ্লেষিত পলিমার আমরা ল্যাবে প্রস্তুত করেছিলাম, যেমন পলিথিন, টেফলন ইত্যাদি, এই যে পলিমার গুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার, মানে এগুলো পরিবেশে মেশে। সংশ্লেষিত পলিমার গুলো প্রচুর পরিমাণে ব্যবহারের ফলে আমাদের কি কি ক্ষতি হয় সেটা আমরা জেনে নেব। তোমরা সাধারণত এটা পরিবেশের চ্যাপ্টার, সব ভূগোল সব জায়গায় পাবে, তো প্রতিকারটাও লেখা আছে। পরিবেশটা বলি, সাধারণত পলিমার গুলো মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে কারা? আর মনোমার গুলো, অর্থাৎ যেগুলোর দ্বারাই পলিমার তৈরি হয়। যেমন পলিথিন মানে পলিইথিলিন। ইথিলিন যখন বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় তখন আমাদের নাকের মধ্যে গেলে আমাদের শ্বাসকষ্ট হয় এবং স্নায়ুকে ক্ষতি করে। এবার আর কি হতে পারে? যদি নদী নালায় বা কোনো নর্দমায় যদি পলিথিন পড়ে থাকে, তাহলে সেই পলিথিনটার পড়ে থাকলে জল নিকাশির অসুবিধা হবে, বা কোনো জলাশয়ে যদি পড়ে থাকে, জলাশয়ে থাকা প্রাণী তারা কি করবে? বায়ুমণ্ডলের অক্সিজেনটা নিতে পারবে না, শ্বাসকষ্টে মারা যেতে পারে।
আর কি হতে পারে, পলিথিনকে যদি আমরা পুড়িয়ে ফেলি তাহলে দেখতে পাবো প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত একটা গ্যাস উৎপন্ন হবে, যার ফলে বায়ু দূষিত হবে। পলিথিনকে আমরা দেখেছি সেটা পুড়িয়ে দেওয়া, না পুড়ালে যদি ফেলে রাখি দীর্ঘদিন পড়ে থাকে, মাটিতে পড়ে থাকে, ফলে মাটি দূষণ ঘটে। দেখতে গেলে পলিথিন শুরু থেকে শেষ অবধি টোটালি ব্যবহারের পরে পুরো পরিবেশটাকেই ক্ষতি করে। তাহলে আমরা সেটার পরিবর্তে কি এমন করলে আমরা ব্যবহারও করতে পারবো এবং আমাদের পরিবেশ সুস্থ থাকবে? প্রতিকারে কি লেখা রয়েছে? প্লাস্টিকের পরিবর্তে আমাদেরকে কাগজের ঠোঙা, মাটির ভাঁড়, পাটের থলে ইত্যাদি যত পরিমাণ বাড়াতে হবে, আরো প্রচুর পরিমাণে বাড়াতে হবে। রিসাইক্লিং পদ্ধতিতে বর্জ্য প্লাস্টিক পদার্থগুলিকে নতুন প্লাস্টিক দ্রব্য প্রস্তুত সঙ্গে যখন কার্বোহাইড্রেটটাকে মিক্স করবো আমরা ল্যাবে, যে একটা প্রস্তুত নতুন পদ্ধতিতে চালু হয়েছে বিওজি প্লাস্টিক বা বায়োডিগ্রেড। মানে বিওজি প্লাস্টিক মানে কার্বোহাইড্রেট যদি পলিথিনের সঙ্গে মিশে থাকে তাহলে সেটা কিন্তু সহজেই মাটির সঙ্গে মিশে যায়, দীর্ঘদিন ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। সেই জন্য বায়োজি প্লাস্টিককে প্রচুর পরিমাণে পলিথিনের পরিবর্তে বাড়াতে হবে ব্যবহারটা। আর কি বলছে, মাটির সঙ্গে মিশে যেতে পারে এমন প্লাস্টিক যেমন বায়োফল, এর ব্যবহার বাড়াতে হবে। এবং কৃত্রিম ভাবে এমন একটা পলিমার আবিষ্কার করলাম আমরা ল্যাবে বা প্রস্তুত করলাম, যেটা জৈব ভঙ্গ কিন্তু আমরা নিজেরা তৈরি করছি, পরিবেশ থেকে নয়। যেমন পলিগ্লাইকোলিক অ্যাসিড বা পিজিএ, কখনো কখনো এর ফুল ফর্ম দেয়। তারপরে হচ্ছে পলিহাইড্রোবিউটারেট পিএইচবি। এই দুটো পলিমার আমরা ল্যাবে প্রস্তুত করেছি। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পলিহাইড্রোবিউটারেট, যেটাকে আমরা চিনি বায়োপল নাম। এক্ষুনি বলছিলাম প্রতিকারে কি বলছে, পলিহাইড্রোবিউটারেট যা একটি জৈব ভঙ্গুর পলিমার, কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার, যেটার বাণিজ্যিক নাম মানে সর্বত্র যে নামে চেনা হয়, এটা তার সবাই মনে রাখতে পারবে না যে পিএইচবি বা পলিহাইড্রোবিউটারেট বলে তো বলবে না, তার একটা বাণিজ্যিক নাম দেওয়া হয়েছে বায়োফল। এই বায়োফলটা কি কাজে ব্যবহার করা হয়? ওষুধের ক্যাপসুল প্রস্তুত করতে, অপারেশনের যে সেলাইয়ের সুতোটা থাকে সেটা তৈরি করতেও আমরা এই বায়োফল বা পিএইচবি পলিহাইড্রোবিউটারেটটাকে ব্যবহার করতে পারি। আর কি বলছে, পলিমারটা আমরা বাড়ির বালতি, ড্রাম, ব্যাগ, বস্তা ইত্যাদি তৈরিতে ব্যবহার করি। ফিল্ম, খেলনা, ক্যারি ব্যাগ প্রস্তুতিতে আমরা পলিথিন ব্যবহার করি। টেফনল ফ্রাইং প্যান এবং রাসায়নিক শিল্পে আমরা ব্যবহার করি। পিভিসি বর্ষাদি, গম্বুট, চম্পল তৈরিতে ব্যবহার করি। নকল চামড়া, মেঝের টাইলস, জল, তেল, পেট্রোল বহনকারী যে পাইপ, সেটা কিন্তু পিভিসি আমরা ব্যবহার করি। এবার আসবো এর গঠন সংকেত। পরীক্ষা দেয় মনোমার, পলিমার এবং তার গঠন সংকেত। এবার এটা কি করে মনে রাখবো স্যার? পলিমার মানে সোজা কথা, মনোমারে যা থাকবে তুমি সেটাকে পলিমার যুক্ত করবে। তোমার পরীক্ষায় এসছে টেফনল এসছে, তার মানে এইটা একটু আসে বেশি, এটা ইউনিক, এটা মনে করি। ভিনাইল ক্লোরাইড, তাহলে পিভিসি এর পুরো নাম আমরা জানি পলিভিনাইল ক্লোরাইড। যখন পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির মনোমার বলবে তখন তুমি পলিটাকে বাদ দিয়ে দাও, দেখো ভিনাইল ক্লোরাইড দেখতে পেলে, দেখবে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আর যখন পরীক্ষায় ভিনাইল ক্লোরাইড থাকবে তার সামনে খালি পলি বসিয়ে দিলে সেটা পলিমার হয়ে যাবে। তাহলে পলি থাকলে পলিমার, আর পলি ছাড়া যখন থাকবে তখন হবে মনোমার। এটা কি টেট্রাফ্লুoroইথিলিন, এটা শর্ট কোটে লেখা আছে, তাহলে এর হবে পলি টেট্রাফ্লুoroইথিলিন হয়ে গেল। পলিতে পি, টেট্রাই টি, ফ্লুরোতে এফ, এফনলের এটার হবে কি পি, এটা বাদ যাবে টি এফ ই, টেট্রাফ্লুoroইথিলিন এটা। এবার আমাদের ইথিলিনটা তো আমরা জানি, ইথিলিন যার ইউপিএক নামকরণ হচ্ছে ইথিন। ইথ মানে হচ্ছে দুটো কার্বন এবং তাদের মধ্যে ইন মানে দ্বিবন্ধন আর দুটো হাইড্রোজেন থাকবে। কি থাকবে? তার মানে 1 2 3 4 2 2, এইটা হচ্ছে ইথিলিন। তাহলে এইটা যদি কেউ মনে রাখতে পারো, বাকিগুলো একটা স্ট্রাকচার বলে দিচ্ছি, মনে রাখো। বলছে যখন আমরা দেখবো যে ইথিলিনকে আমরা পলিমার করব, পলিমার মানে হচ্ছে চেন, এরকম আলফিন একটার পরে একটা যেরকম আমরা দিয়ে দিই সেই রকম, তাহলে মানবো কি করে? একে হাত ভাঙবো। তাহলে এইটা ছিল মনোমার, পলিমার হলে একটা হাত, মনোমারে দুটো হাত, মনে রাখবে হাত দুটো, এর হাত হচ্ছে দুটো আর এর হচ্ছে হাত হচ্ছে একটা, কাকতাড়ুয়ার মতন থাকবে। হ্যাঁ, কিরকম? সি সি, আচ্ছা এখানে যেরকম ছিল দিয়ে দিই CH2 CH2, বলেছে একটা হাত, তার মানে একটা, এর একটা হাত করতে যাবে এইদিকে হাত করবে। যেহেতু এটা আমি একটা নিচ্ছি না, এরকম ইথিলিন অনেক অনেক তুমি তোমার কল্পনায় যত ভাবতে পারো, তার জন্য আমি ব্র্যাকেট দেবো, দাগের উপরে দিয়ে নিচে এন দেবো, পলিমার 8। এটা হচ্ছে মনোমার, এন সংখ্যক ইথিলিন জুড়ে গিয়ে পলিথিন হয়েছে। টেট্রাফ্লুoroইথিলিন সেই ইথিলিনের মতো, শুধু এখানে ফ্লুরিন জুড়বে, মানে সি ডবল বন্ড সি, এখানে F2 ইথিলিনে দুটো হাত, এটা কেমন হবে? সি বন্ড সি, F2 এদিকে হাত এন, সোজা। এবার আসি ভিনাইল ক্লোরাইড। পিভিসিটা কি? পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এই শব্দটা দেখতে পাচ্ছ, তার মানে সেম
সি, এখানে H2, এখানেও H2, কিন্তু একটা এই সরে গিয়ে প্রতিস্থাপক মূলক হিসেবে ঢুকেছে ক্লোরিন। তার মানে এটা হচ্ছে মনোমার। এর পলিমারটা কি হবে? সি, একটা দাগ থাকবে, এখানে CH2, এখানে ছিল HCl, তাহলে এই দাগটা এইরকম হয়ে যাবে। এটা হচ্ছে সোজা ব্যাপার, কঠিন কিছু না, আঁকা সোজা। মনে রাখবে মনোমার মানেই দুটো হাত, পলিমার মানে একটা হাত, শুধু ব্র্যাকেটে এন সংখ্যক দেবে। এই ছিল এপিসোড। যারা শুরু থেকে দেখোনি অবশ্যই এপিসোড গুলো দেখো, ভালো লাগলে কমেন্ট করো, আর তোমার সেই বন্ধুদেরকে পাঠিয়ে যারা অর্গানিক কেমিস্ট্রি দেখলে ভয় পায়। আর যদি পরীক্ষার আগে কিছু টিপস বা কোনো শর্টকাট নোটের টিপস চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সঙ্গে তোমাদের রয়েছে অমলান দাদা, এবং আমার ইউটিউব চ্যানেল অমলান 3.1 অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।